বন্ধুরা, আপনাদের মাঝে অসাধারণ একটি লাগালাগির গল্প নিয়ে চলে আসলাম। গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি অনেক মজা পাবেন। আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন ধরনের গল্প আপনি পছন্দ করেন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর দীর্ঘ ছুটিতে অবশেষে মায়া আর রবিন আমাকে নিয়ে ঠিক করলেন আত্মীয়দের বাসায় বেড়াতে যাবেন। বহুদিন যাবৎ আমরা কোথাও যাইনি। বাড়ির ঝামেলা আর পড়াশোনার চাপের জন্য সব পরিকল্পনায় ভেস্তে গিয়েছিল। তাই এবারের সিদ্ধান্তটা ছিল একেবারেই আলাদা। প্রথমেই আমরা রওনা দিলাম নদিয়ার উদ্দেশ্যে। সেখানে আমাদের এক সোহেল কাকার বাসা। আমি এর আগে কখনো তাদের বাড়িতে যাইনি, তাই একরকম নতুন অভিজ্ঞতার অপেক্ষায় ছিলাম। মায়ার কাছে শুনেছি আগে নাকি তারা আমাদের বাসায় অনেক আসতেন, কিন্তু সময়ের ব্যবধানে যোগাযোগটা কমে গিয়েছিল। সোহেল কাকার বাড়িতে পৌঁছানোর সময় তখন সন্ধে। বনগ্রামের ভেতরে তাদের বাড়ি, চারদিকে নির্জনতা, আশেপাশে আর কোনো বাড়িঘর নেই। খাওয়া দাওয়া শেষ করে সবাই যার যার ঘরে চলে গেল। রবিন আর মায়ার জন্য আলাদা ঘর ঠিক হলো, আর আমার জন্য যে ঘরটা দেওয়া হলো সেটা আসলে সোহেল কাকার মেয়ে নাদিয়ার। আমিও খোলাখুলি বললাম, ছোটবেলা থেকেই আমি একা ঘুমাতে অভ্যস্ত, তাই একা থাকার ব্যবস্থাই ভালো। প্রথমে নাদিয়া কিছুটা অস্বস্তি অনুভব করলেও পরে তাকে তার দাদির সাথে ঘুমাতে পাঠানো হলো। পরদিন সকালটা অন্যরকম ছিল। নাসরিন কাকিমার 6 মাস বয়সী ছোট্ট আরিয়ানের সাথে খেলা, আড্ডা আর হাসিতে সময় কেটে গেল। নাদিয়ার সাথেও কথাবার্তা শুরু হলো। ও আমার থেকে 2 বছর ছোট, প্রায় 16 হবে। প্রথম দেখাতেই মনে হলো ওর ভেতরে এক ধরনের আলাদা সৌন্দর্য আছে, লাজুক কিন্তু সহজাত বন্ধুত্বপূর্ণ। গ্রামের বাড়ির মুক্ত বাতাস আর নিরিবিলি পরিবেশে দিনগুলো দ্রুত কেটে যেতে লাগলো। সন্ধ্যের পর একদিন নাসরিন কাকিমা বললেন আমাকে আরিয়ানকে কোলে নিয়ে একটু হাঁটতে বের হই। সাথে গেল নাদিয়া। গ্রামীণ পথ, চারদিকে ফসলের জমি আর ওপরে ঝলমরে তারা, সবকিছু যেন অন্যরকম লাগছিল। হাঁটতে হাঁটতে আমরা গ্রামের পথ ধরে এগিয়ে যাচ্ছিলাম। নাদিয়া হঠাৎ থেমে দাঁড়ালো, বলল, এখানে দাঁড়ান, বাতাসটা কত সুন্দর লাগছে। আমি দাঁড়িয়ে গেলাম। আরিয়ানকে বুকে নিয়ে ওর সাথে গল্প শুরু হলো। স্কুল, পড়াশোনা, স্বপ্ন সবকিছু নিয়ে সহজ কথোপকথন। তবে মনে হচ্ছিল কথার আড়ালে কোথাও যেন লুকিয়ে আছে অচেনা ইঙ্গিত, যা আমি স্পষ্ট বুঝতে পারছিলাম না। রাত গভীর হলে ঘরে ফিরে এসে মোবাইলে বসেছিলাম। হঠাৎ হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এলো। নাম দেখে প্রথমে অবাক হলাম, সোহেল কাকার নাম। কিন্তু মেসেজের ভেতরকার ভাষা বুঝতে সময় লাগলো না। আসলে নাদিয়াই লিখেছে। কথোপকথনটা ছিল সাধারণ, কিন্তু ওর ভঙ্গিতে এক ধরনের রহস্যময় ইঙ্গিত ছিল। প্রথমে ভান করলাম কিছু বুঝিনি, কিন্তু ভেতরে ভেতরে কৌতূহল তৈরি হলো। পরদিন সকালে হাঁটার পথে নাদিয়া হঠাৎ জিজ্ঞেস করল, গতরাতে এলেন না কেন? আমি অবাক হয়ে বললাম, তোমার দাদি তো ঘরে ছিল, যদি জেগে যেত। নাদিয়া তখন অভিমানী চোখে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। আমি মাথা নিচু করে হাঁটতে থাকলাম, কিন্তু বুঝতে পারলাম না কেন ওর প্রশ্নটা আমার মনে বারবার ঘুরতে থাকলো। সেই রাতেও নাদিয়ার মেসেজ এলো। কথায় কথায় বুঝতে পারলাম ও কিছু বলতে চাইছে, কিন্তু সরাসরি বলার সাহস পাচ্ছে না। আমি নিজেও দ্বিধায় ছিলাম, এটা কি শুধু বন্ধুত্ব, নাকি এর আড়ালে আরও কিছু আছে? গ্রামের নির্জন বাড়ি, চারপাশে নীরবতা, তারার আলো ভরা আকাশ আর সেই রহস্যময় কথোপকথন, সব মিলিয়ে আমি যেন এক অজানা টান অনুভব করছিলাম। মনে হচ্ছিল এই ভ্রমণ শুধু আত্মীয়দের সাথে দেখা করার নয়, এর ভেতর দিয়ে শুরু হতে যাচ্ছে এমন এক গল্প যা হয়তো আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। সোহেল কাকার বাড়িতে থাকার দ্বিতীয় রাত ছিল সেটা। সারাদিন গ্রামের মাঠে হাঁটা, ছোট আরিয়ানের সাথে খেলা, আত্মীয়দের গল্প, সব মিলিয়ে সন্ধ্যের পর শরীর ক্লান্ত হয়ে পড়েছিল। আমি ঘরে শুয়ে মোবাইলে স্ক্রোল করছিলাম। হঠাৎ আবার সেই পরিচিত নোটিফিকেশন, হোয়াটস মেসেজ। নাম দেখে আবারও চমকে উঠলাম। এবারও সোহেল কাকার অ্যাকাউন্ট থেকে মেসেজ এসেছে, কিন্তু আমি ভালো করেই জানি ওটা নাদিয়াই লিখছে। প্রথমে নাদিয়া সাধারণভাবে কথা শুরু করলো, ঘুমাচ্ছেন নাকি? আমি উত্তর দিলাম, না, মোবাইলে বসে আছি। তারপর থেকে একের পর এক মেসেজ আসতে লাগলো। কথোপকথন যত এগোতে থাকলো ততই মনে হচ্ছিল নাদিয়ার ভেতরে লুকিয়ে আছে এক অদ্ভুত অস্থিরতা। কখনো ও বলে আজকে ঘুম আসছে না, কখনো আবার রহস্যময় ইঙ্গিত ছুড়ে দিয়ে চুপ করে যায়। আমি প্রথমে ভান করলাম কিছু বুঝতে পারছি না,
কিন্তু সত্যি কথা বলতে কি, ওর প্রতিটা শব্দ আমার ভেতরে এক অদ্ভুত উত্তেজনা তৈরি করছিল। আমি বারবার নিজেকে বুঝিয়ে বলছিলাম, এটা আত্মীয়ের বাড়ি, এখানে বাড়াবাড়ি করা ঠিক হবে না। কিন্তু তারপরেও মনে হচ্ছিল কিছু একটা ঘটতে যাচ্ছে। সেই টান, সেই অচেনা দোটানা আমার মনকে ঘিরে ধরছিল। পরদিন সকালে নাসরিন কাকিমা আবার আমাকে বললেন নাদিয়াকে নিয়ে বাড়ির পাশ থেকে ঘুরে আসতে। আমরা পাশাপাশি হাঁটছিলাম, দুজনের মধ্যে স্বাভাবিক কথোপকথন হচ্ছিল। হঠাৎ নাদিয়া থেমে বলল, গতরাতে নাদিয়ার মেসেজের জবাব দিলেন না কেন? আমি একটু মৃদু হাসলাম। উত্তর দিলাম, তোমার দাদি তো ঘরে ছিলেন, যদি জেগে যেত। নাদিয়া মুখ ঘুরিয়ে চুপ করে রইল, যেন অভিমান করেছে। সেই নীরবতা আমার ভেতরে আরও রহস্য তৈরি করল। বিকেলটা মোটামুটি স্বাভাবিকভাবে কেটে গেল, কিন্তু রাতে খাওয়া শেষে আবার সব শান্ত হলে অচেনা এক অস্থিরতা আমাকে ঘিরে ধরল। মনে হচ্ছিল জানালার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে। হঠাৎ আবার ফোনের স্ক্রিন জ্বলে উঠল। এবার নাদিয়া সরাসরি লিখল, দাদি আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, আপনি কি এখনো জেগে আছেন? আমি এক মুহূর্ত ভেবে উত্তর দিলাম, হ্যাঁ জেগে আছি, তুমি ঘুমাও। সঙ্গে সঙ্গে রিপ্লাই এলো, সব বুঝি, কিন্তু আপনি বোঝেন না। মাঝে মাঝে মনে হয় আমি যদি আপনাকে সব খুলে বলতে পারতাম। আমি কয়েক সেকেন্ড চুপ করে মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। আমার বুকের ভেতর ধকধক করতে লাগলো। এ কেমন ইঙ্গিত? নাদিয়া কি সত্যিই আমাকে কিছু বলতে চাইছে, নাকি আমি ভুল বুঝছি? সেই রাতে অনেকক্ষণ আমাদের কথোপকথন চলল। মাঝে মাঝে ও এমন সব কথা লিখে ফেলছিল যেগুলো পড়ে আমি স্তব্ধ হয়ে যাচ্ছিলাম। কখনো লিখছে, আপনি কি জানেন কিছু অনুভূতি লুকিয়ে রাখা যায় না। আবার কখনো লিখছে, আমি চাইলে কি আপনি একবার আমার সাথে দেখা করবেন। আমি মেসেজের উত্তর দিতে দিতে ভাবছিলাম, এটা কি সত্যিই ঘটছে, নাকি কিশোরী একটা মেয়ের আবেগ আর কৌতূহল। আমার মাথায় তখন হাজারো প্রশ্ন ঘুরছিল, কিন্তু তার থেকেও বেশি ঘুরছিল এক অজানা উত্তেজনা। মনে হচ্ছিল আমি এমন এক গল্পের ভেতরে ঢুকে গেছি যার শেষটা আমি নিজেও জানি না। ঘড়ির কাঁটা এগোতে লাগলো। চারপাশের নিস্তব্ধতা, শুধু দূরে ঝিঝি পোকার ডাক। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো ঘরে ঢুকছিল। আমি মোবাইলটা বালিশের পাশে রেখে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আর এলো না। মাথার ভেতর ঘুরছিল কেবল একটাই নাম, নাদিয়া। ওর চোখের দৃষ্টি, ওর অভিমানী মুখ, আর সেই রহস্যময় কথাগুলো। আমি জানতাম কিছু একটা বদলে গেছে। এই ভ্রমণ আর আগের মতো স্বাভাবিক থাকবে না। আসছে দিনগুলো হয়তো আমার জীবনে এমন কিছু যোগ করবে যা আমি কোনোদিন কল্পনাও করিনি। সোহেল কাকার বাড়িতে আসার তৃতীয় দিনটা সকাল থেকে বেশ অন্যরকম কেটেছিল। নাদিয়ার সাথে আগের দিনের কথোপকথন আমার মাথায় বারবার ঘুরছিল। মনে হচ্ছিল ও আমাকে কিছু একটা বোঝাতে চাইছে, কিন্তু সরাসরি মুখ ফুটে বলছে না। আমি ইচ্ছে করেই স্বাভাবিক থাকার চেষ্টা করছিলাম, যেন কিছুই বুঝিনি। কিন্তু সত্যি কথা বলতে কি, ভেতরে ভেতরে আমি নিজেও অস্থির ছিলাম। সেদিন সকালে নাসরিন কাকিমা আবার বললেন আরিয়ানকে কোলে নিয়ে একটু মাঠে হাঁটতে। সাথে গেল নাদিয়া। আকাশে তখন রোদ, চারদিকে গ্রামের নির্জনতা, সবকিছু বেশ ভালো লাগছিল। আমরা হাঁটতে হাঁটতে স্কুল, কলেজ, স্বপ্ন আর ভবিষ্যৎ নিয়ে গল্প করছিলাম। নাদিয়া হঠাৎ বলল, আপনার সাথে কথা বললে মনে হয় সময় কত দ্রুত চলে যায়। আমি জানি না কেন, কিন্তু আপনার সাথে সব কথা খুলে বলতে ইচ্ছে করে। আমি হেসে উত্তর দিলাম, হয়তো নতুন বলে মনে হচ্ছে তাই। কিন্তু মনের ভেতরে একটা অন্যরকম ধাক্কা খেলাম। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল। সেদিনের রাতটা ছিল পূর্ণিমা। চারদিক ঝলমলে আলো ভরে উঠেছিল। গ্রামের রাস্তা চাঁদের আলোয় যেন রূপকথার মতো লাগছিল। খাওয়া দাওয়া শেষ করে সবাই যখন যার যার ঘরে চলে গেল, আমি শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসলো না। মোবাইলটা হাতে নিয়ে হঠাৎ দেখি আবারও নাদিয়ার মেসেজ, আপনি কি জেগে আছেন? আমি লিখলাম, হ্যাঁ। কেন নাদিয়া? উত্তর দিল, আমার ঘুম আসছে না। জানেন, কখনো কখনো মনে হয় আমি যদি আপনাকে না বললে আমার বুকটা ফেটে যাবে। আমার বুকের ভেতর কাঁপুনি ধরল। কয়েক মুহূর্ত চুপ করে থেকে উত্তর দিলাম, কি বলতে চাইছো? ও লিখল, আজকে তারার রাত। জানালা দিয়ে আকাশ দেখলে মনে হয় কত স্বপ্ন জমে আছে সেখানে, কিন্তু কারো সাথে না বললে তো স্বপ্নেরও কোনো মানে হয় না। আমি চাইলে কি আপনার সাথে একটু কথা বলতে পারি? আমি ফোনটা বালিশে রেখে উঠে জানালার পাশে দাঁড়ালাম। বাইরে চাঁদের আলো আঙিনায় ভেসে যাচ্ছিল। কিছুক্ষণ ভেবে লিখলাম, তুমি তো আমার সাথে কথা বলছোই। নাদিয়া কিছুক্ষণ উত্তর দিল না। তারপর আবার লিখল, না, আমি মোবাইলে নয়, সামনাসামনি কথা বলতে চাই। আমি ভয় পাচ্ছি, তাই আপনাকে ডাকতে পারছি না। আপনি কি আমার ঘরের সামনে এসে দাঁড়াতে পারবেন? আমি থমকে গেলাম। ভেতরে দ্বিধা,
কিন্তু একই সাথে এক অদ্ভুত টান। বাইরে সব নিস্তব্ধ, কেবল দূরে ঝিঝি পোকার শব্দ। ধীরে ধীরে পায়ে চাপা শব্দ করে আমি ঘর থেকে বেরোলাম। বাড়ির ভেতরের আঙ্গিনা পেরিয়ে নাদিয়ার ঘরের সামনে এসে দাঁড়ালাম। কিছুক্ষণ পর ভেতর থেকে আস্তে আস্তে দরজা খুলল। অন্ধকারে শুধু চোখের দৃষ্টি বোঝা যাচ্ছিল। নাদিয়া চুপচাপ দাঁড়িয়ে আছে, মুখে কোনো কথা নেই। কয়েক সেকেন্ড আমাদের চোখ একে অপরের সাথে লেগে রইল। সেই দৃষ্টির ভেতরে ছিল লুকানো অস্থিরতা, কৌতূহল আর এক অদ্ভুত আকর্ষণ। হঠাৎ নাদিয়া ফিস করে বলল, আমি জানি না কেন আপনাকে এসব বলছি, কিন্তু মনে হয় আপনার কাছে না বললে আমি স্বস্তি পাব না। আমার মনে হয় আপনি আমাকে বুঝবেন। আমি থেমে গেলাম, কিছুই বললাম না। শুধু মনে হচ্ছিল চারপাশের বাতাস যেন ভারী হয়ে উঠেছে। চাঁদের আলো জানালা দিয়ে ঢুকে ওর মুখে পড়ছিল। সেই মুখে ছিল কিশোরী এক রহস্য। আমার কোনো শব্দ না করে একে অপরের দিকে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল সময় থেমে গেছে। সেই দিনের পূর্ণিমার রাতটা যেন আমার জীবনটাই বদলে দিল। নাদিয়ার চোখের দৃষ্টি, দরজার আড়ালে দাঁড়িয়ে তার ফিসফিসে কণ্ঠ, সবকিছু মাথার ভেতর ঘুরছিল। ভোরে ঘুম ভাঙার পরও মনে হচ্ছিল আমি যেন এখনও সেই মুহূর্তের ভেতর আটকে আছি। সকালে আঙিনায় দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। দূরে নদীর পাড়ে নাদিয়া সাদা ওড়না মাথায় দিয়ে হাঁটছিল। আলো হাওয়ায় ভেসে যাওয়া তার ছায়াটাকে দেখে মনে হচ্ছিল স্বপ্নের ভেতরে কেউ হেঁটে যাচ্ছে। আমি জানতাম আমার উচিত নয় এভাবে তাকিয়ে থাকা, কিন্তু চোখ ফিরিয়ে আনতে পারছিলাম না। দিনটা স্বাভাবিকভাবে কেটে গেল, কিন্তু আমাদের মাঝে একটা চাপা নীরবতা তৈরি হলো। চোখাচোখি হলে দুজনেই অন্যদিকে তাকাচ্ছিলাম, অথচ সেই নীরবতায় যেন কথা বলছিল অজানা কোনো গোপন ভাষায়। সন্ধ্যা নামতেই অস্থিরতা আবার শুরু হলো। খাওয়া দাওয়া শেষে আমি ঘরে শুয়ে পড়লাম, কিন্তু ভেতরে ভেতরে অপেক্ষা করছিলাম। সত্যি কিছুক্ষণ পর মোবাইলটা কেঁপে উঠল। নাদিয়ার মেসেজ, আজকে কি আপনার ঘুম আসবে? আমার ঠোঁটে অচেনা হাসি ফুটে উঠল। লিখলাম, তুমি জিজ্ঞেস করছো বলে হয়তো আসবে না। কয়েক সেকেন্ড নীরবতার পর রিপ্লাই এলো, আমি চাইলে কি একটু আঙিনায় আসবেন? আমার বুক ধক করে উঠল। জানতাম এটা বিপজ্জনক, আত্মীয় স্বজন ভরা বাড়ি, যদি কেউ দেখে ফেলে। তবু মনে হচ্ছিল অদ্ভুত এক শক্তি আমাকে ঠেলে নিয়ে যাচ্ছে। ধীরে ধীরে পায়ের শব্দ চেপে বাইরে বেরোলাম। চাঁদের আলোয় আঙিনার রূপকথার মতো সাদা হয়ে আছে। মাঝখানে নাদিয়া দাঁড়িয়ে, ওর চোখে এক অদ্ভুত আলো, যেন হাজারো কথা জমে আছে। আমি কিছু বলার আগেই ও এগিয়ে এসে বলল, আমি জানি আপনি আমাকে ভুল বুঝছেন, কিন্তু সত্যি বলছি আমি জানি না কেন আপনাকে এভাবে টানছে। আমি রাতে ঘুমোতে পারি না, মনে হয় আপনি যদি পাশে থাকতেন। ওর কণ্ঠ থেমে গেল। চারপাশের নীরবতা যেন আরও গভীর হলো। আমার ভেতরে কাঁপুনি শুরু হলো। আমি ভেবেছিলাম কিশোরী এক আবেগ মাত্র, কিন্তু ওর চোখে তাকিয়ে বুঝলাম এটা তার চেয়েও গভীর কিছু। আমি কিছু বলতে গিয়ে থেমে গেলাম। শব্দগুলো যেন হারিয়ে যাচ্ছিল। শুধু চাঁদের আলো, ওর চেহারাটা মনে হচ্ছিল ভীষণ অসহায়, অথচ অদ্ভুত সুন্দর। হঠাৎ নাদিয়া এক পা এগিয়ে এলো। বাতাসে ওর ওড়না উড়ে এসে আমার হাতে ছুঁয়ে গেল। সেই স্পর্শে বুকের ভেতর যেন বজ্রপাত হলো। মনে হচ্ছিল আমি চাইলে এই মুহূর্তে সব কিছু থেমে যেতে পারে। আমরা দুজনেই চুপ, কেবল চোখের দৃষ্টি কথা বলছিল। আমি বুঝলাম এই নীরবতার ভেতরে লুকানো আছে এক ঝড়, যে ঝড় দুজনকেই ভাসিয়ে নিয়ে যাবে অজানা দিকে। সেই রাতে আর কিছুই ঘটল না। আমরা কেবল কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে আলাদা হয়ে গেলাম, কিন্তু বুঝলাম এড়িয়ে যাওয়া আর সম্ভব নয়। এই টান, এই আবেগ আমাদের ঘিরে ফেলেছে। সামনে কি হবে আমি জানি না, তবে একটা জিনিস নিশ্চিত, আমাদের সম্পর্ক আর আগের মতো নেই। সেদিনের রাতের পর থেকে আমার ভেতরে এক অদ্ভুত অস্থিরতা তৈরি হলো। নাদিয়ার চোখের সেই দৃষ্টি, বাতাসে উড়ে আসা তার ওড়নার স্পর্শ, সব যেন বুকের ভেতর গভীর দাগ কেটে গেল। আমি যতই নিজেকে বোঝানোর চেষ্টা করি এ কেবল আত্মীয়ের প্রতি মায়া বা সাময়িক আবেগ, ততই মনে হচ্ছিল আমি নিজেকেই মিথ্যে বলছি। পরদিন সকালে উঠেই দেখি নাদিয়া বারান্দায় দাঁড়িয়ে আছে। রোদ তখনও পুরোপুরি ওঠেনি। ও চুপচাপ নদীর দিকে তাকিয়েছিল। আমি ধীরে ধীরে ওর পাশে গিয়ে দাঁড়ালাম। কোনো কথা না বলেই নাদিয়া হালকা হেসে তাকালো, যেন আগের রাতের অদ্ভুত মুহূর্ত আমাদের মাঝে নীরব চুক্তি হয়ে গেছে। আমরা দুজনেই চুপচাপ দাঁড়িয়ে রইলাম। হঠাৎ নাদিয়া বলল, আপনি জানেন আমি আগে কারোর সাথে এভাবে কথা বলিনি। আমার ভেতরে কত কথা জমে আছে, কাউকে বলিনি, কিন্তু আপনার সাথে কথা বলতে গেলেই মনে হয় বুকটা হালকা হয়ে যাচ্ছে। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, তুমি কি ভয় পাও না? আমরা তো আত্মীয়, মানুষ যদি ভুল বোঝে। নাদিয়া হেসে মাথা নিচু করল, তারপর আস্তে বলল, আমি জানি এটা ভুল, কিন্তু কখনো কখনো ভুল জিনিসও সত্যি মনে হয়। আমি যতই নিজেকে আটকাই, পারি না। আপনি যদি চান আমি আর কাছে আসব না।
কিন্তু তার চোখের কোণে তখন অদ্ভুত ভয় আর কান্নার ছায়া। আমার বুক কেঁপে উঠল। আমি মুখে কিছু বললাম না, কিন্তু ভেতরে বুঝলাম আমি চাই না ও দূরে চলে যাক। দিনের বাকি সময় আমরা দুজনেই একে অপরকে এড়িয়ে চললাম, কিন্তু রাত নামতেই সবকিছু বদলে গেল। খাওয়া দাওয়া শেষে আমি ঘরে শুয়েছিলাম। হঠাৎ জানালায় শব্দ হলো। আমি চমকে উঠে দেখি জানালার ফাঁক দিয়ে নাদিয়া দাঁড়িয়ে আছে। তার চোখে তখন যেন হাজারো ঝড়। ফিসফিস করে বলল, আমি ঘুমোতে পারছি না, যদি একটু বাইরে আসেন। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। জানতাম এভাবে বের হওয়া মানে বিপদ ডেকে আনা। তবু যেন এক অদ্ভুত শক্তি আমাকে ঠেলে দিল। আমি ধীরে ধীরে বাইরে বেরোলাম। চালের আলো উঠান ভেসে যাচ্ছে। গাছের ছায়া মাটিতে রহস্যময় নকশা এঁকেছে। মাঝখানে নাদিয়া দাঁড়িয়ে, ওর চোখে এক অদ্ভুত আলো, যেন হাজারো কথা জমে আছে। আমি কিছু বলার আগেই ও এগিয়ে এসে বলল, আমি জানি আপনি আমাকে ভুল বুঝছেন, কিন্তু সত্যি বলছি আমি জানি না কেন আপনাকে এভাবে টানছে। আমি রাতে ঘুমোতে পারি না, মনে হয় আপনি যদি পাশে থাকতেন। ওর কণ্ঠ থেমে গেল। চারপাশের নীরবতা যেন আরও গভীর হলো। আমার ভেতরে কাঁপুনি শুরু হলো। আমি ভেবেছিলাম কিশোরী এক আবেগ মাত্র, কিন্তু ওর চোখে তাকিয়ে বুঝলাম এটা তার চেয়েও গভীর কিছু। আমি কিছু বলতে গিয়ে থেমে গেলাম। শব্দগুলো যেন হারিয়ে যাচ্ছিল। শুধু চাঁদের আলো, ওর চেহারাটা মনে হচ্ছিল ভীষণ অসহায়, অথচ অদ্ভুত সুন্দর। হঠাৎ নাদিয়া এক পা এগিয়ে এলো। বাতাসে ওর ওড়না উড়ে এসে আমার হাতে ছুঁয়ে গেল। সেই স্পর্শে বুকের ভেতর যেন বজ্রপাত হলো। মনে হচ্ছিল আমি চাইলে এই মুহূর্তে সব কিছু থেমে যেতে পারে। আমরা দুজনেই চুপ, কেবল চোখের দৃষ্টি কথা বলছিল। আমি বুঝলাম এই নীরবতার ভেতরে লুকানো আছে এক ঝড়, যে ঝড় দুজনকেই ভাসিয়ে নিয়ে যাবে অজানা দিকে। সেই রাতে আর কিছুই ঘটল না। আমরা কেবল কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে আলাদা হয়ে গেলাম, কিন্তু বুঝলাম এড়িয়ে যাওয়া আর সম্ভব নয়। এই টান, এই আবেগ আমাদের ঘিরে ফেলেছে। সামনে কি হবে আমি জানি না, তবে একটা জিনিস নিশ্চিত, আমাদের সম্পর্ক আর আগের মতো নেই। সেই রাতের নীরব মুহূর্তটাই যেন আমাদের সম্পর্কের মোড় ঘুরিয়ে দিল। নাদিয়ার চোখের গভীর আবেগ আর সেই স্বীকারোক্তি, আমি আপনাকে চাই, এই কয়েকটা শব্দ বুকের ভেতর আগুন ধরিয়ে দিল। আমি যতই নিজেকে আটকানোর চেষ্টা করি, বুঝলাম আর কিছুতেই থামানো যাচ্ছে না। চাঁদের আলোয় দাঁড়িয়ে থাকা নাদিয়া যেন এক অদ্ভুত মায়াবী ছায়া। বাতাসে তার ওড়না উড়ছিল, আর চোখ দুটো কেঁপে কেঁপে আমার দিকে তাকিয়েছিল। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম। ও পিছিয়ে যায়নি, বরং নিঃশ্বাসের শব্দ আরও স্পষ্ট হয়ে উঠল। তুমি জানো না তুমি কি বলছো নাদিয়া, আমি কাঁপা গলায় বললাম। নাদিয়া মাথা নেড়ে বলল, জানি, আর এটাই সত্যি। ওর ঠোঁট কেঁপে উঠল, কিন্তু দৃষ্টি একটুও ভাঙল না। আমি থমকে গেলাম। আমার ভেতরে তখন দুটো যুদ্ধ চলছিল। একদিকে দায়িত্ব, আত্মীয়তার বাঁধন, অন্যদিকে টান, আকর্ষণ আর অদ্ভুত এক তৃষ্ণা। আমি ঘুরে যেতে চাইলাম, বললাম, আমাদের এভাবে মেশা ঠিক হচ্ছে না। কিন্তু তখনই নাদিয়া এগিয়ে এসে আমার হাত ধরে ফেলল। ওর হাত ছিল গরম, কাঁপছিল। সেই স্পর্শে বুকের ভেতর যেন বজ্রপাত হলো। আপনি যদি আজ চলে যান, আমি ভেঙে পড়ব। ওর চোখ ভিজে উঠল। তুমি এসব বলছো কেন? আমি কাঁপা কণ্ঠে প্রশ্ন করলাম। নাদিয়া ফিসফিস করে উত্তর দিল, কারণ আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। চারপাশ হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। কেবল নদীর কলকল ধ্বনি আর দূরের পোকামাকড়ের শব্দ শোনা যাচ্ছিল। মনে হচ্ছিল প্রকৃতি পর্যন্ত নিঃশ্বাস বন্ধ করে আমাদের দিকে তাকিয়ে আছে। আমার ঠোঁট শুকিয়ে এলো, বুক ধড়ফড় করছে। আমি জানি একবার যদি পা বাড়াই আর ফেরার পথ থাকবে না। কিন্তু নাদিয়ার চোখের গভীরে ডুবে যেতে যেতে সব ভয় মিলিয়ে গেল। আমি ধীরে ধীরে হাতটা শক্ত করে ধরলাম। নাদিয়ার চোখে তখন বিস্ময় আর আনন্দ মিলেমিশে এক অদ্ভুত দীপ্তি। বাতাসে গরম উত্তাপ ছড়িয়ে পড়ল। মনে হচ্ছিল আমরা যেন নিষিদ্ধ এক জগতে প্রবেশ করছি, যেখানে কোনো বাধা নেই, শুধু অনুভূতির রাজত্ব। সেই মুহূর্তে প্রথমবার আমি বুঝলাম এ কেবল আকর্ষণ নয়, এ এক অদ্ভুত আসক্তি, যেখান থেকে কেউই আর সহজে বের হতে পারবে না। সেদিনের রাতের পর থেকে নাদিয়া যেন একেবারেই বদলে গেল। ওর চোখের চাহনিতে আর কোনো দ্বিধা নেই, যেন স্পষ্ট ঘোষণা, এ পথে এখন আর ফেরার পথ নেই। আমি ভেতরে ভেতরে অস্থির, ভয় পাচ্ছি, আবার একই সাথে এক অদ্ভুত টানও অনুভব করছি। যতই নিজেকে আটকাতে চাই, নাদিয়ার এক ঝলক হাসি, এক ফোঁটা দৃষ্টি সব কিছু ভেঙে দেয়।
সকালে উঠেই দেখি উঠানে বসে চুল শুকাচ্ছে নাদিয়া। রোদে তার ভেজা চুল চকচক করছে, কপাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে গালে। আমি জানি চোখ ফেলানো উচিত, কিন্তু পারলাম না। নাদিয়া হঠাৎ তাকিয়ে পড়ল, দৃষ্টি মিলতেই এক চিলতে হাসি দিল। মনে হলো সে বুঝে গেছে আমি কিভাবে ভাবছি। দিনটা কাটল নীরব টানাপোড়নে। আমি চুপচাপ বই হাতে নিয়ে পড়ছিলাম, নাদিয়া বারবার অকারণে আমার সামনে আসছিল। কখনো গ্লাসে পানি দেওয়া, কখনো খাবারের প্লেট বাড়িয়ে ধরা। প্রতিবারই হাত ছুঁয়ে যাচ্ছিল ইচ্ছে করেই। আমার বুক ধরফর করছিল, মনে হচ্ছিল সব কিছু কেউ দেখে ফেলবে। রাত নামতেই আবার একই খেলা। সবাই ঘুমিয়ে পড়লে জানালার কাছে নক করল নাদিয়া। আমার হৃৎপিণ্ড প্রায় লাফিয়ে বেরিয়ে আসবে এমন অবস্থা, তবু বেরিয়ে গেলাম। উঠোন অন্ধকার, চারপাশে নিস্তব্ধতা। নাদিয়া দাঁড়িয়ে আছে আগের মতো, চোখে সেই একই দুঃসাহস। আমি ফিসফিস করে বললাম, এভাবে বারবার ডাকো কেন, যদি কেউ দেখে ফেলে? নাদিয়া আস্তে এগিয়ে এলো, তার নিঃশ্বাস গরম, কাঁপছিল শরীর। খুব কাছে এসে বলল, আমি আর নিজেকে আটকাতে পারছি না, আপনার থেকে দূরে থাকলেই বুকটা ফেটে যাচ্ছে। আমি ওর দিকে তাকিয়ে রইলাম। কিছু বলার ছিল, কিন্তু শব্দ বের হলো না। হঠাৎ নাদিয়া আমার হাত নিজের বুকের ওপর রেখে দিল। মুহূর্তেই বুকের ভেতর ঝড় বয়ে গেল। ওর দেহ কাঁপছিল, চোখ বুজে ফিসফিস করে বলল, শুনছেন, আমার হৃৎস্পন্দন আপনার জন্যই। আর কি, আমার আর নিজেকে ধরে রাখা গেল না। সেই প্রথম আমি নাদিয়ার চুলে হাত রাখলাম। নাদিয়া চোখ মেলে তাকালো, চোখে জল, ঠোঁটে কম্পন, যেন সারা পৃথিবী থেমে গেছে এই মুহূর্তের জন্য। আমরা দাঁড়িয়েছিলাম অন্ধকার উঠোনে, কিন্তু ভেতরে ভেতরে আলো জ্বলে উঠেছিল। মনে হচ্ছিল আমরা এক অচেনা পথে পা বাড়িয়েছি, একটা এমন পথ যেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয়। সেদিনের রাতের পর থেকে সব কিছুই যেন বদলে গেল। আমি জানতাম নাদিয়ার কাছ থেকে দূরে থাকা দরকার, কিন্তু যতই দূরে যেতে চাই ততই সে আরও কাছে এসে দাঁড়ায়। ওর চোখের চাহনি, একটুখানি ছোঁয়া, সবই আমাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। দিনের বেলাতেই টের পাচ্ছিলাম নাদিয়া যেন ইচ্ছে করেই আমাকে উত্তেজিত করছে। রান্নাঘরে দাঁড়িয়ে আছি, ও হঠাৎ পাশে এসে পেঁয়াজ কাটতে বসে গেল, কাঁধে কাঁধ ছুঁয়ে গেল। আর সেই স্পর্শে বুকের ভেতর অদ্ভুত কাঁপুনি ছড়িয়ে গেল। আমি সরে যেতে চাইছিলাম, কিন্তু নাদিয়া হালকা গলায় বলল, আপনি কি ইচ্ছে করেই দূরে যাচ্ছেন? কথার ভেতর ছিল স্পষ্ট অভিযোগ, আবার কেমন জানি আহ্বানও। সন্ধ্যার দিকে সবাই উঠানে বসে গল্প করছিল, আমি চুপচাপ দূরে বসেছিলাম। হঠাৎ দেখলাম নাদিয়া আমার দিকে তাকিয়ে হেসে দিল। সেই হাসি যেন সরাসরি বুক ভেদ করে ভেতরে ঢুকে গেল। আমি চোখ সরাতে চাইলাম, কিন্তু পারলাম না। মনে হচ্ছিল সে এক অদৃশ্য দড়ি দিয়ে আমাকে টেনে নিচ্ছে। রাত গভীর হলো, চারপাশ নিস্তব্ধ। আমি চেষ্টা করছিলাম ঘুমিয়ে পড়তে। হঠাৎ আবার জানালায় হালকা শব্দ। বুক ধরফর করতে করতে জানালার ফাঁক দিয়ে তাকালাম, নাদিয়া অন্ধকারে দাঁড়িয়ে আছে, চোখে সেই একই ঝড়। আমি খুব ধীরে বাইরে বের হলাম। উঠোনে চাঁদের আলো ফেসে আছে। নাদিয়া এক পা এগিয়ে এলো, নিঃশ্বাস গরম, চোখে অদ্ভুত দীপ্তি। আমি ফিসফিস করে বললাম, নাদিয়া, আমাদের এভাবে দেখা করা উচিত নয়। ও ঠোঁট কামড়ে ধরে আস্তে বলল, কিন্তু আমি পারছি না, আপনাকে ছাড়া থাকতে পারছি না। আমার ভেতরের দেওয়াল ভেঙে যাচ্ছিল। আমি সরে যেতে চাইছিলাম, কিন্তু নাদিয়া হঠাৎ আমার হাত ধরে ফেলল। সেই স্পর্শে যেন বিদ্যুৎ বয়ে গেল শরীরে। আমি থেমে গেলাম। নাদিয়া ধীরে ধীরে আরও কাছে এলো, চোখে জল চিকচিক করছে, গলায় কাঁপুনি। আপনি যদি আজও আমাকে এড়িয়ে যান, আমি ভেঙে পড়ব। আমি কিছু বললাম না, শুধু তাকিয়ে রইলাম ওর চোখের দিকে। সেই চোখে তখন আর কোনো ভয় নেই, শুধু আকাঙ্ক্ষা। হঠাৎ মনে হলো চারপাশে সব কিছু মিলিয়ে গেছে, শুধু আমরা দুজন রয়ে গেছি। আমি আর নিজেকে আটকাতে পারলাম না। হাত দিয়ে ওর মুখ ছুঁতেই নাদিয়া চোখ বন্ধ করে ফেলল, শরীর কেঁপে উঠল। আমরা তখন দাঁড়িয়ে আছি চাঁদের আলো ভেসে থাকা উঠোনে, যে পৃথিবীর সব নিয়মকানুনকে অবজ্ঞা করে। মনে হচ্ছিল এক নিষিদ্ধ আগুন আমাদের গ্রাস করছে। আমরা দুজনেই জানি এ আগুনে জ্বলে হয়তো পুড়ে ছাই হয়ে যাব, কিন্তু তারপরেও ফিরে আসা সম্ভব নয়।